দিল্লির সরকারের একটা বড় ভূমিকা ছিল বাংলার অর্থনৈতিক শিরদাঁড়া ভেঙে দেওয়ার ক্ষেত্রে। একটা বাজে বার্তা সারা ভারতবর্ষে গেল যে টাটার মতো একটা লোককে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার আমাদের এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সৌজন্যে চপ শিল্প অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের এখানকার ছেলে মেয়েদের কাজ দিতে হবে। নমস্কার নেবেন আনন্দবাজার.com-এর ভোট আলোচনা ভোটকাস্টের পরবর্তী পর্বে আমরা এসে গেছি, আমি এবং সুপর্ণদা। আবার আজকের আমাদের আলোচনাটা হচ্ছে মোটামুটি যে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে, রাজ্যের হাল কি, হাঁড়ির হাল। পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা অনেক দুর্নাম শুনি। পশ্চিমবঙ্গ সম্পর্কে বারবার বলা হয়, 2021 থেকেই অমিত শাহও বলছেন, সম্প্রতি রবীন্দ্রনারায়ণ রবি রাজ্যপাল তিনিও বলেছেন যে 60-এর দশক থেকে পশ্চিমবঙ্গ কন্ট্রিবিউশন দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে কমেছে। একটা দিক সত্যি, সেই সত্যি হচ্ছে যে 60-এর দশকে পর্যন্ত পশ্চিমবঙ্গ জাতীয় অর্থনীতিতে জিডিপিতে পশ্চিমবঙ্গের যা শেয়ার ছিল, যা হার ছিল, সেটা থেকে অনেক কমে গেছে, সত্যি কথা। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি আমরা কি দেখব, যে 60-এর দশক থেকে পশ্চিমবঙ্গে যে অর্থনীতির আস্তে আস্তে ধোঁকা শুরু, সেটা কিন্তু কেন্দ্রীয় নীতির জন্য। কারণ 60-এর দশকের পর থেকে সমস্ত দেশে, সমস্ত রাজ্যে ওই সময় 50, 60, 70, 80-র দশক শিল্প বলতে কি ছিল? সরকারি শিল্প, পাবলিক সেক্টর। কেন্দ্রীয় সরকার শিল্প বানাবে, নির্মাণ শিল্প, তাই তো মূল। কিন্তু 60-এর পর থেকে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার আর কোনো ভারী শিল্পের বিনিয়োগ করেনি। দিল্লির সরকারের একটা বড় ভূমিকা ছিল বাংলার অর্থনৈতিক শিরদাঁড়া ভেঙে দেওয়ার ক্ষেত্রে, কারণ পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট হয়নি। এইটা 1960 মানে, আর আজকে 2026-এ দাঁড়িয়ে মানে 60 বছরের একটা গল্প। এই 60 বছরে পশ্চিমবঙ্গে সেই অর্থে দিল্লির সরকারের ইনভেস্টমেন্ট হয়নি নির্মাণ শিল্পে, কিন্তু অন্য রাজ্যে তো হয়েছে। এরপরেও আমরা হঠাৎ করে শুনলাম, এই কিছুদিন আগেই শুনলাম, যে জিডিপির হিসেবে দেশের তৃতীয় স্থানে কিন্তু কলকাতা, ব্যাঙ্গালোরের ওপরে, দিল্লি বোম্বের পরেই 3 নম্বরে। কি এই 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 যে টুকরো টুকরো বিষয়গুলো আপনাকে আমি বললাম, টুকরো টুকরো ছবিগুলো দিলাম, এটা থেকে আপনার কাছে কি চিত্র ফুটে আসে? একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল পার্ট অফ দ্য ইকোনমি, আরেকটা হচ্ছে দ্য রিয়েল পার্ট অফ দ্য ইকোনমি, যেটা পারসেপশন ইকোনমি। এটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা খুব ইম্পর্টেন্ট। কার জন্যে বাংলা এগোয়নি, কে এটার জন্যে দায়ী? আমার মনে হয় যে স্নিগ্ধেন্দু ভট্টাচার্য এবং সুপর্ণ মৈত্র, তারা যদি দুই বাঙালি হিসেবে নিজের ওপর দায় নেয় যে আমাদের জন্য এগোয়নি, তাহলে বোধহয় সেটা একটা গুড স্টার্টিং পয়েন্ট হবে। আমরা বরাবরই ডিনায়াল মোডে থেকে এসছি, ঠিক আছে? দায়টা অন্য কারুর ঘাড়ে চাপিয়ে দিয়ে স্বচ্ছন্দ করছি। তা যদি আমাদেরকে দায় নিতে হয়, আমরা কি দেখতে পারি? আমাদের যে মাইন্ডসেট, খালি এটা বাংলার নয়, কিছু কিছু রাজ্য আছে, যেরকম বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা বা কিছু কিছু জায়গা, সেখানে সবসময় সরকার কেন্দ্রিক একটা চিন্তাধারা আছে। আর কিছু কিছু জায়গা আছে, যেরকম গুজরাট, যেরকম তামিলনাড়ু, যেরকম হয়তো মহারাষ্ট্র, সেখানে তারা কিন্তু নিজেদের ওপর নির্ভর করে সেই জায়গাগুলোকে তৈরি করেছেন। সুতরাং এটা দুটো অ্যাপ্রোচ হচ্ছে দেখার মধ্যে। একটা হচ্ছে যে তামিলনাড়ুর মানুষ হিন্দি ইম্পোজিশনের এগেনস্টে, বিজেপির হিন্দি ইম্পোজিশনের এগেনস্টে স্ট্যালিন সাহেবরা লড়াই করেন, কিন্তু তার ইকোনমিক ডেভেলপমেন্টটা পিছিয়ে থাকে না। কেরালাতে আজকে কংগ্রেস এবং সিপিএম দুজনেই তারা অ্যান্টি বিজেপি, তাই? কিন্তু কংগ্রেস ওখানে ফাইট করছে সিপিএমকে হারানোর জন্য, করে বলছে যে কেরালায় সিপিএম কোনো উন্নতি কিছু এতদিন করেনি, করে তারা সেখানে ক্ষমতায় আসার চেষ্টা করছে।
আমাদের রাজনৈতিক বিরোধ যে কোনো দলের সাথে থাকতে হবে, আমরা কোন দলকে রাজনৈতিকভাবে কোনো নির্বাচনে জেতাবো সেটা কথা হচ্ছে না। কথাটা হচ্ছে আমাদের এখানকার ছেলে মেয়েদের কাজ দিতে হবে। আমাদের এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনি আসলেন আমার, এবং এটা নিয়ে একটা কথা দরকার আছে যে নরেন্দ্র মোদীও বলেছিলেন 2014 আগে যে বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। এইবার তারপর যখন সমস্ত তথ্যই দেখাচ্ছে যে 2 কোটি বেকারের চাকরি তো পরের কথা, আসলে চাকরি কমে যাচ্ছে এবং সরকারি সমস্ত রকম ইয়েতেই ফর্মাল সেক্টরের প্রাধান্য কমে যাচ্ছে। তো আসলে তো 2 বছরে মানে বছরে 2 কোটি চাকরি তো হওয়া তো দূরের কথা, আরো কমে গেছে। এই পরিস্থিতিতে উনি একবার বলেছিলেন যে আপনারা ফর্মাল চাকরি দেখছেন, কিন্তু লোকে তো পকোড়া বিক্রি করেও পয়সা কামাচ্ছে, সেখান থেকে পকোড়া অর্থনীতির কথা এসছে। আবার আমাদের এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সৌজন্যে চপ শিল্প অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তো একদিকে প্রধানমন্ত্রী বলছেন যে পকোড়া বিক্রি করে লোকে বড়লোক হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন চপ বিক্রি করে লোকে বড়লোক হচ্ছেটা কি? মুখ্যমন্ত্রীও যে ডবল ডবল চাকরি দেবেন বলেছিলেন, এই কথাটা হ্যাঁ, তুমি ঠিক। মিস করে গেল। 2 হাত ভরে মানুষকে চাকরি হ্যাঁ, দেবেন, প্রথম কথা, দুজনেই বলেছেন। দুজনেই এখন বলেছেন। একজন বলছেন পকোড়া, একজন বলছেন চপ। না না, তাহলে আমরা কোথায় আছি? আমি ঠিক আছে, প্রথম কথা হচ্ছে প্রাইম মিনিস্টার মোদিও যখন 2 কোটি চাকরির কথা বলেছিলেন, তখনও কথাটা ওনার বলাটা ভুল হয়েছিল, অন্যায় হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়েরও ডবল ডবল চাকরি বলাটা ভুল বা অন্যায় হয়েছিল। এবং আজকেও যদি কেউ তাদের ঘোষণাপত্রে লিখে দেয় যে কোটি কোটি চাকরি দেবে, 2 কোটি চাকরি দেবে, আমি একটা সাদা কাগজে এক্ষুনি সই করে দিয়ে যেতে পারি, পৃথিবীর কোনো সরকার, কোনো সরকার বলতেই পারবে না যে রাষ্ট্রপুঞ্জর সংজ্ঞা অনুযায়ী যাকে চাকরি বলা হয় সেই রকমভাবে আর চাকরি সৃষ্টি হবে, এটা কোনো সরকারের এখতিয়ারের মধ্যেই পড়বে না। দেখ, 2 হচ্ছে পাকোড়া বা চপের মধ্যে আমি খারাপ কিছু দেখছি না। তার কারণ আমি যদি একটা লার্জ স্কেল পাকোড়া বানাতে পারি তাহলে খারাপ নয়, লার্জ স্কেল চপ বানাতে গেলেও খারাপ নয়। তার মানে যদি আজকে একটা ফ্রিটোলে সে যদি আমার ওখান থেকে আলু কিনে নিয়ে সে হয়তো চিপস তৈরি করতে পারছে, তখন তো আর সেটাকে ছোট বলা হচ্ছে না। সুতরাং আমাদের এই যে একটা তাহলে ধরুন আমি যদি পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে আসি, এই ফুড প্রসেসিং এর মতো একটা বড় জায়গায় কি আমরা আমি আসছি তোমার কাছে সিদ্ধান্ত, তুমি কথাটা তুলেছো বলে। সুতরাং আমি বলছি যে কোনো কেউ যদি বলেন যে এরকম চাকরি দিতে পারবে, কাজের প্রচুর সুযোগ সৃষ্টি হবে এবং এই পৃথিবীটা গিগ ইকোনমির সময় এবং দিস ইজ দ্য নিউ নর্মাল, এটাই নতুন স্বাভাবিক যে চিরকাল ফর্মাল চাকরি, স্থায়ী চাকরি, ফর্মাল চাকরির সংখ্যা কমতে কমতে যাবে। 1, 2 হচ্ছে আমরা কেরালাতে যখন আরিফ মোহাম্মদ খান সাহেব গভর্নর ছিলেন কেরালাতে, উনি গিয়ে ওটা আবিষ্কার করেন যে কেরালা সরকার 2 বছর করে কাউকে সরকারি এমপ্লয়ি বানিয়ে তাকে ওই পেনশন পুল বা পিএফ পুলে ফেলে দিচ্ছিল রোটেশন করে করে। সুতরাং কেউ যদি ওই টেনিওর পোস্টিং 30 বছর 34 বছর ওই কাজ যদি ভেবে থাকেন, সেটা হবে না। তাহলে এইখানেই আমি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনি এলেন, যে জায়গাটা আমাদের রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু এই 2006-7-8 এর পর্যায়ে সিঙ্গুর নন্দীগ্রাম কেন্দ্রিক আন্দোলনের পর সেই অর্থে রাজ্যের বড় শিল্প কিছু হয়নি, এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তৃণমূল টাটাকে যখন এখান থেকে সরিয়ে দিল, একটা বাজে বার্তা সারা ভারতবর্ষে গেল যে টাটার মতো একটা লোককে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 1, তৃণমূলের লোকেরা এইটা বলেন যে সানন্দে গিয়ে কি সেই শিল্পটা চলতে পেরেছে? পারেনি তো, বন্ধ হয়ে গেল তো। দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। তার কারণ হচ্ছে তৃণমূলের লোক তার মার্কেট অ্যানালিস্ট বা ইনভেস্ট অ্যানালিস্ট নন, ঠিক আছে? না, এটা তৃণমূলের যুক্তি নয়, মানে এই যুক্তিটা গ্রহণযোগ্য নয়, কিন্তু ঘটনা হলো এই যে সানন্দে গিয়েও সেই কারখানা উঠে গেছে। নাই চলতে পারে, 100টা কোম্পানি তৈরি হয়, স্টার্ট আপ 10টা চললো, 90টা ফেল করতে পারে। বাট দ্য পয়েন্ট ইজ দ্য কালচার ইজ আমাকে করতে হবে। আজকে পশ্চিমবঙ্গের কোন জায়গায় আমরা এনে দাঁড় করিয়েছি? কিন্তু পশ্চিমবঙ্গের জমি ইস্যু আর গুজরাটের জমি ইস্যু তো এক নয়। একদমই রাইট।
পশ্চিমবঙ্গে জমি ইস্যু, তার মানে আমি যদি এখানে তাহলে আমার সলিউশন কি? আমি যদি শিল্প করতে চাই তাহলে আমাকে বুঝতে হবে যে আমরা এখানে ল্যান্ড ব্যাংকের কনসেপ্ট আলোচনা করলাম। আমরা ভাবলাম যে ল্যান্ড ব্যাংক হলেই কি মানুষ তো চলে যাবেন না, যখন সিঙ্গুরটা ওরা সিলেক্ট করেছেন। সিপিএম এর হয়তো কিভাবে তিনি বলপূর্বক করেছেন তাদের সমস্যা থাকতে পারে, কিন্তু একটা পার্টিকুলার জায়গাকে আইডেন্টিফাই করা হয়েছিল। তার কারণটা হচ্ছে নিয়ার কতগুলো যখন একটা জায়গা আইডেন্টিফাই করা হয়, স্টেশন আছে, হাই রোড অনেকগুলো আছে, বেসিস করে আইডেন্টিফাই করা হয়। তাহলে আজকে যখন এই তৃণমূল কংগ্রেস বললেন যে আমার ওখানে ল্যান্ড ব্যাংক আছে, শুধুমাত্র ল্যান্ড ব্যাংক দিয়ে তো হবে না, মানুষ যেখানে কাজ করবে সেখানে সোশ্যাল এবং আরবান ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কমিউনিকেশন হবে, চাই। স্কুল তৈরি করতে হবে, হসপিটালস তৈরি করতে হবে, এন্টারটেনমেন্ট তৈরি করতে হবে, তারপরেই করতে হবে। আজকে আমি যাহলে জানবো যে আমার এখানে এতই 3 ফসলি জমি আছে, আমি তাহলে দেখব যে আমার কাছে এইটার মধ্যে কি কি জিনিস সম্ভব, কোথায় কোথায় আমি জমি তৈরি করতে পারি, কোথায় আমি প্ল্যান করতে পারি, আমি সেগুলো কনসেন্ট্রেট করলাম না। ঠিক আছে, আমি নির্বাচনে জিতে যেতে পারি। আমরা কিন্তু আজকে নির্বাচন ডিসকাস করতে আসি না, আমার রাজ্যের কি হবে, আমরা রাজ্য ডিসকাস করতে এসেছি। তুমি আর আমি নির্বাচন ডিসকাস করতে আসিনি বলেই কিন্তু আমরা এরকম ভাবে কথা বলতে পারছি। তো আজকে আমাদের এখানকার ছেলেমেয়েরা এখানে কাজ পায় না, আমাদের এখানে কাজ পেতে বাইরে যেতে হয়, এবং যারা এখানে কাজ করে বাধ্য হচ্ছেন দুটো মাইনেও যদি কম্পেয়ার না করি। ধরুন এখানে কিন্তু এই মাইগ্রেশন নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন আছে যারা মাইগ্রেশন রিসার্চ করেন, যেমন ক্যালকাটা রিসার্চ গ্রুপ আছে, এরা মাইগ্রেশন নিয়ে অনেক দীর্ঘদিন ধরে রিসার্চ করছেন। বাইরের থেকে লোক আসছে তো না, সেটা তো একটা দিক, তাহলে যে আমার এখানে পশ্চিমবঙ্গ থেকে যেমন যাচ্ছে তেমনি বিহার উত্তরপ্রদেশ থেকে প্রচুর লোক এখানে আসছে। হ্যাঁ, তো এটা একটা অন্য দিক। হ্যাঁ, আর একটা দিক হচ্ছে মাইগ্রেশনে কিন্তু একটা সার্কুলার অ্যাসপেক্ট আছে। হ্যাঁ, মানে আমার এখান থেকে লোকেরা কাজ করতে মূলত কোথায় যাচ্ছে? দক্ষিণ ভারতে। হ্যাঁ, এই দক্ষিণ ভারতে কেন যাচ্ছে? কারণ দক্ষিণ ভারতে সে রেটটা বেশি পাচ্ছে। হ্যাঁ, দক্ষিণ ভারতে সে রেটটা কেন বেশি পাচ্ছে? ঠিক। কারণ দক্ষিণ ভারত থেকে কিন্তু আবার ওয়ার্কাররা মাইগ্রেট করছে আরব সাগর পেরিয়ে আরব জগতে। হ্যাঁ, আমি প্রথম কথা হচ্ছে যে না, সেটা যেটা করছিল মানে আমার এখানকার ওয়ার্কার তো উত্তরপ্রদেশে বা হরিয়ানাতে শিফট করছে না, দ্যাট ইজ সে ব্যাঙ্গালোরে শিফট না, করছে। আমি কেন করছে? না, কেন কেন করছে তার কারণটা হচ্ছে যে ইকোনমি বেটার পেইং সেখানে শিফট করছে, রাইট? তাহলে যখন জিসিসি কান্ট্রিতে যাচ্ছে, রাইট, কেরালার লোক জিসিসি কান্ট্রিতে গেছে, আজকে কেরালার লোক আর জিসিসি কান্ট্রিতে বেশি চান্স পাচ্ছে না, সেখানে ইউপি, বিহার আর বেঙ্গল হচ্ছে 3টে টপ এই জিসিসি কান্ট্রির মধ্যে। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রচুর মানুষ যারা থাকবেন তারা বেটার পেলে নিশ্চয়ই যাবেন, কিন্তু আমরা আমাদের জায়গায় একটা বেসিক লেভেল অফ কেন এমপ্লয়মেন্ট, হোয়াট সর্ট অফ এমপ্লয়মেন্ট, ডিসেন্ট এমপ্লয়মেন্ট, এইখানটাতেই একটা দেখুন, আপনার আমার আলোচনায় আজকে বারবার দক্ষিণ ভারতের কথা এলো। গোটা দক্ষিণ এশিয়াতে হ্যাঁ, দক্ষিণ ভারত হয়ে উঠেছে চিকিৎসা ক্ষেত্রের একটা হ্যাঁ, বিশাল। আমি তোমার সেখানটাই আসতে চেষ্টা করছি। আমি কলকাতায় আছি, আমার কলকাতাটা শুধু পূর্বাঞ্চলের নয়, আমার কলকাতা বাংলাদেশের গেটওয়ে, আমার কলকাতা নর্থ ইস্টের গেটওয়ে, আমার কলকাতা নেপালের গেটওয়ে। ঠিক, তাহলে গোটা পূর্ব ভারত, বাংলাদেশ, নর্থ ইস্ট, নেপাল, এই জুড়ে সমস্তটা স্বাস্থ্য হাব কলকাতা কেন হলো না? তুমি তো এইটা একদম ঠিক। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, আজকে তুমি গেটওয়ে টু সাউথ ইস্ট, ঠিক আছে, নেপাল থেকে শুরু করে প্রত্যেকটা, ওদিকে নাথুলা, সবই তো তুমি বলে দিয়েছো। তুমি আজকে বলো তো, কলকাতাও তো এত বড় স্বাস্থ্যের একটা কেন্দ্র হতে পারতো। মানে এই অস্মিতা করে করে আর এই ডিনায়াল মোডে থেকে থেকে আমি একদিকে ডিনায়াল মোডে তোমার সাথে মিলে লড়াই করে যাচ্ছি, আর আমার পিসি বা মাসি বা জ্যাঠা বা কাকি তিনি টিকিট কাটছেন চেন্নাইতে বা হায়দ্রাবাদে বা ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য। এখানে কি ভালো ভালো জায়গা নেই? নিশ্চয়ই আছে। সেটাই আমাদের কলকাতার এত বড় জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ। তো ট্রাস্ট ডেফিসিট হচ্ছে কেন তাহলে? এইটাই কেন না, তার কারণটা হচ্ছে যে আমরা লোককে ভরসা দিতে পারি, আমরা সেই অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার বা কিছু, এবং যারা যখন বিশ্বাস করে এসছিল, এবং এখানে আমি নাম বলবো না, তুমিও জানো, কিছু কিছু বেসরকারি হাসপাতাল তার ঘুপচি পায়রার মতো কামরায় 8,000 টাকা 9,000 টাকা পার ডে। আর তুমি যদি সেই ইকুইভ্যালেন্ট ট্রিটমেন্ট তুমি যদি হায়দ্রাবাদে যাও বা ব্যাঙ্গালোরে যাও,
কত কম টাকায় কত গরিব মানুষও কত সুন্দরভাবে সেখানে চিকিৎসাভাবে ফিরে আনতে পেরেছে। এটা কেন দক্ষিণ ভারত কেন স্বাস্থ্যক্ষেত্রে এত নাম করলো এবং আমরা পশ্চিমবঙ্গ, আমার কলকাতা এত বড় রিজিওনাল অ্যাডভান্টেজ এটাতে আমি কোনো সরকারকে দোষ দেব না। কেন? এটা আমি জানি না, হয়তো আমাদের মাইন্ডসেট। আমরা যদি, এবং এখানে তো কোনো বাঙালির কোনো দোষ নেই, যে আমরা পারলাম না। আমাদের এত ট্যালেন্ট থাকলেও জয়পুর লিটারারি ফেস্টিভ্যালের মতো সাইজের লিটারারি ফেস্টিভ্যাল তুমি এখানে বানাতে পারছো না। বুঝতে পারছি আমি কি বলছি? কলকাতার লিটারারি ফেস্ট গুলো কিন্তু আস্তে আস্তে যথেষ্ট জনপ্রিয় হয়েছে, দুখানা যেটা হচ্ছে। তুমি বলছো আস্তে আস্তে যথেষ্ট জনপ্রিয় হয়েছে, আর আমি বলছি ফার্স্ট প্রাইজটা তো আমাদের বাঁধা থাকা উচিত। তুমি বলছো যে আমি কম্পিট করে ভালো হওয়ার চেষ্টা করছি। আজকে বম্বেতে যখন সিনেমা হতো, বিমল রায়, বাসু ভট্টাচার্য, ঋষিকেশ মুখার্জি, ঠিক আছে, বাঙালি ছাড়া কোনো নাম তুমি দেখাতে পারবে আমাকে? না, বাঙালিরা দাপিয়ে বেরিয়েছে বলে নাম দেখাতে পারবে না পুরো 70 দশক। হ্যাঁ, দেখাতে পারবে না। তারপরে মারাঠি মানুষ করে তুমি ওখান থেকে সরিয়ে দিয়েছো ওখান থেকে, কারণ তার প্রাইডে এফেক্ট করছিল, সে করে উঠতে পারছিল না বলে সে ওখান থেকে দক্ষিণ ভারতের মানুষকে সরিয়ে দিয়েছে, সে ওখান থেকে বাঙালি মানুষকে সরিয়ে দিয়েছে। আর উল্টে আমেরিকাকে দেখো, আমি ট্রাম্পের আমেরিকার কথা বলছি না, কিন্তু আজকে সেই আমেরিকাকে দেখো, মাইনাস পয়েন্ট থাকতে পারে, কিন্তু গুণটা কি বলতো, সে সারা পৃথিবীর ট্যালেন্টকে নিজেকে অ্যাট্রাক্ট করে নিয়েছে। হ্যাঁ, এবং সে নিজেকে মেল্টিং পট বানিয়েছে, রাইট? সে বেস্ট অফ যে লোককে নিয়ে এসছে যাতে তার আমেরিকা ব্রাইট হয়। একদম। তাহলে আজকে বাংলা কি করতে পারতো? বাংলা শুধুমাত্র বাংলা ফিল্মে নাম্বার 1 হতে পারতো, যে আমরা এই ডিনায়াল মোড থেকে বেরোবো। আজকে তুমি আমি তোমার শিক্ষা, এটা আমি জিজ্ঞেস করছি। বুনিয়াদি স্কুলগুলো সব জায়গায় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাকে একটা জিনিস জানতে চাইছি, এটা আমার খুব আমার নিজেরও একটা বিয়ে। আপনি কি মনে করেন যে আমাদের যে সরকারি স্কুলগুলো আছে একেবারে প্রাথমিক থেকে, সেই সবকটা সরকারি স্কুলে প্রাথমিক থেকে, সরকারি স্কুল না, সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল, আমি দুটোই বলছি, আর সরকারি স্কুল, সরকারি এবং অনুদানপ্রাপ্ত যত আছে সেই সমস্তগুলোতেই কি ধরুন ক্লাস 1 থেকে ইংরেজি শেখানো উচিত? আমি ঠিক এটার সম্বন্ধে বলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস মনে করি, এই যে আমরা প্রথমে মার্কেট এবং জব মার্কেটের কথা বলছিলাম, মাতৃভাষাটা শেখার দরকার, ঠিক আছে? কেন এবং এনইপি, নিউ এডুকেশন পলিসি 2020 বারবারই মাতৃভাষার উপর জোর দিচ্ছে, খুব ক্লিয়ারলি মাতৃভাষার উপরে জোর দিচ্ছে। ইংরেজিটা সকলের পক্ষে খুব একটা ন্যাচারালি সম্ভব নয়, এবং ফার্স্ট জেনারেশনের লার্নারে মুশকিল। খালি জব মার্কেটের জন্য না, লাইফ স্কিলসটা আমাদের যে পুরো স্কুলের যে কনসেপ্ট, ম্যাককোলে স্কুলের কনসেপ্টে, সেখানেই লাইফ স্কিলস বলে কিছু শেখানো হয়নি, রাইট? আমেরিকাতেই কোনো ফাইন্যান্সিয়াল স্কিলস বলে কিছু শেখানো হতো না, সেই জন্যই বারবার রবার্ট কিওসাকি, রিচ ড্যাড পুয়ার ড্যাড। আজকে আমাদের কোনো ফাইন্যান্সিয়াল ট্রেনিং নেই কোথাও কিছু, আমাদের কোনো ছোট থেকেই আমরা কোনোদিন কোনো ফাইন্যান্সিয়াল ট্রেনিং শিখিনি। আমরা বরাবর এই ব্যাংকে পয়সা রাখতাম, তারপরে কেউ মান্থলি ইনস্টলমেন্ট স্কিম বা ওগুলোতে, কিন্তু আজকালকার যে বাচ্চা ছেলে মেয়েরা আছে তারা ফিনান্সিয়াল মার্কেট শিখতে, স্টক মার্কেট শিখছে। বাংলার তো মার্কেটটা চিরকালই, আমাদের জব মার্কেটটা চিরকালই সার্ভিস, না জব 50%-এর উপরে তো সার্ভিস সেক্টর। না জব প্রথম কথা হচ্ছে জব যে মার্কেটটা, আজকে ডিগ্রি দিয়ে লোকে ভাবতো একটা ডিগ্রি থাকলে জব অ্যাসিওরড। আজকে ডিগ্রির কোনো গ্যারান্টি করতে পারে না। না, যদি ডিগ্রিটা যে দেখায় যে আমার কোনো স্কিল, সেই সাপোজ একটা সিভিল ইঞ্জিনিয়ার, বাজারে যথেষ্ট ভালো সিভিল ইঞ্জিনিয়ারের দরকার আছে। কেউ যদি একটা ভালো ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার, যথেষ্ট ভালো ইনস্ট্রুমেন্টেশনের দরকার। তাহলে আপনার কি মনে হয় যে বর্তমানে রাজ্যে যেই ক্ষমতায় আসুক, তার ফোকাস হওয়া উচিত মানুষকে এমন শিক্ষা এবং ট্রেনিং এর ব্যবস্থা করা যাতে সে নিজের কাজ নিজে খুঁজতে পারে? প্রথম কথা হচ্ছে মানুষকে সাহায্য করা এবং একটা সহায়ক পরিবেশ তৈরি করা, এবং চেষ্টা করা যাতে যারা একটা ছোট্ট উদ্যোগে তৈরি করলো, হয়তো সেখানে যদি একটা ছোট্ট উদ্যোগপতি একটা কাজ করতে চায়, তাকে বিরক্ত না করা। সে যদি 3টে লোক রাখে, তাকে সেখানে সাহায্য করা। সেই ছেলে মেয়েটি যদি কোনো তার স্কিল, সেটা অলরেডি স্টেট গভর্নমেন্ট করছেও বা করার চেষ্টা, আর যেটা ব্যক্তিগতভাবে করতে হবে সেটা সরকারের হাতে নয়, সেটা হচ্ছে কোনো ছেলে মেয়ে বা তার বাবা মা যদি মনে করেন
কোনো রাজনৈতিক দলকে দিলেই বা তাদের পেছনে ভোটের আগে সেই দলের পতাকা নিয়ে ঘুরলে, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, যে হোক, করলেই একটা চাকরি পার্মানেন্ট পেয়ে যাব, ওই ভুলে থাকবেন না। যে সরকারি আসুক, এই ইস্যুগুলোর সমাধান, এই ইস্যুগুলোর কিভাবে সমাধান করা যায়, আমাদের সবাইকেই চিন্তা ভাবনা করে এর একটা রাস্তা বার করতে হবে, আমাদেরকেই করতে হবে। আমাদেরকেই করতে হবে। সুতরাং আমরা আশা রাখবো যে মানুষ এই আলোচনা থেকে আরো চিন্তা ভাবনা বার করে আগামীতে কিভাবে বাংলা আরটু আরো বেশি বাসযোগ্য হয়ে ওঠে মানুষের জন্য, সে পথে আমরা সবাই এগোতে পারি, সেই আশা করেই আমরা আজকের বক্তব্য আড্ডা শেষ করছি। নমস্কার।